অনেক স্বাগত জানাই আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের রাজনৈতিক দলের ভবনে আপনারা এসছেন শর্ট নোটিশে। সমস্ত গণমাধ্যমকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী, আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী শ্রীমতী শশী পাঁজাজ, যিনি পেশায় একজন চিকিৎসক, এবং আমাদের এখানে উপস্থিত আছেন আরেকজন সাংবাদিক, লেখক এবং আমার এবং শশীদি দুজনেরই বিধানসভার দীর্ঘদিনের গত 5 বছরের আমাদের সহকর্মী, বিজেপির বরিষ্ঠ নেতা, দার্জিলিং কেন্দ্রের বিধায়ক, কার্শিয়াং কেন্দ্রের বিধায়ক, দার্জিলিং লোকসভা কেন্দ্রের, আহ, এবং পদত্যাগী বিধায়ক, কিন্তু সমস্ত অর্থেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ করে, কেন ছেদ করেছেন না করেছেন, এটা বিষ্ণুপ্রসাদ শর্মা, লেখক, সাংবাদিক এবং ভদ্রলোক। পাহাড়ে কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি নিজে থেকেই বলছেন যে আমি পাহাড়ের গুন্ডা। তো আমরা কোনো গুন্ডাকে নয়, পাহাড়ের একজন সত্যিকারের ভদ্রলোক, ভদ্র মানুষকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের দলীয় সাংগঠনিক সংগঠনের সঙ্গে কথা বলে তিনি স্বইচ্ছায় আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। এখন সেই যোগদান পর্ব হবে। আপনারা বিষ্ণুপ্রসাদ শর্মাকে, তাকে আমরা আমাদের দলে আনুষ্ঠানিকভাবে আমরা তাকে বরণ করব, স্বাগত জানাবো, অনেক উষ্ণ অভিনন্দন জানাবো, এবং তৃণমূল পরিবারের তিনি একজন সদস্য হচ্ছেন আজ থেকে। তাকে আমাদের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আমি এই নিয়ে ডক্টর শশী পাঁজাকে দুটো কথা বলার আগে আমি বলবো, একটা কথা বলে নিই। আপনারা আজকে দেখেছেন আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আবার আমাদের প্রধানমন্ত্রী, তিনি বাংলা এবং বাঙালি সংস্কৃতির প্রতি জ্ঞানের আবার আজকে একটা স্বাক্ষর তিনি রেখেছেন, নমুনা তিনি রেখেছেন। তিনি ঠাকুর পরমহংসদেব বা রামকৃষ্ণদেবকে তিনি আজকে স্বামী বলে উল্লেখ করেছেন। এখন আপনারা জানেন যে আমার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সেই নিয়ে দীর্ঘ বড় টুইট করেছেন, এবং এই বঙ্কিমদা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাবতীয় বাঙালি সংস্কৃতি সম্পর্কে কেন এই ধরনের গায়ে পড়ে যেচে একটা অপমান করা, অপমান করাই বলবো, যে যিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে পারতেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতে পারতেন, রামকৃষ্ণদেব পরমহংস বলতে পারতেন, কিন্তু তার কি যে 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 বিশেষণ বিবেকানন্দের আগে প্রযোজ্য, সেই বিশেষণ কেন তিনি রামকৃষ্ণদেবের আগে লাগাচ্ছেন তা সত্যিই আমাদের কাছে ধোঁয়াশা। নেত্রী এইটা উল্লেখ করেছেন তার টুইটে। সেটাও আমার মনে হয় একবার রাজনৈতিকভাবে আমাদের দলীয় প্ল্যাটফর্ম থেকে সেই নেত্রীর বক্তব্যের সঙ্গে যে আমরা 200 ভাগ রাজনৈতিকভাবে সহমত পোষণ করি, সেটা আপনাদের কোথাও জানিয়ে দেওয়ার দরকার ছিল। সেটা আমরা দিলাম। এবার ডক্টর পাঁজাকে বলবো, ডক্টর পাঁজা যদি দুটো কথা বলেন। আজকে আমরা আমাদের একজন সহযোদ্ধা, যদি বা তিনি নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির দল থেকে 2021-এ, বর্তমানে তিনি কার্শিয়ংয়ের বিধায়ক শ্রী বিষ্ণু প্রসাদ শর্মা, তিনি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা খুবই আনন্দিত, এবং তার অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায় তখন তখন যখন ঠিক। আমরা দেখেছি তাকে অস্বস্তি বোধ করত। ভারতীয় জনতা পার্টি কোনো গঠনমূলক বক্তব্য কিংবা তারা কোনো তর্ক বিতর্কে সঠিকভাবে যুক্তি দিয়ে যোগদান করতেন না। তারা গঠনমূলক রাজনীতিতে যে বিশ্বাস করে না, সেটা বিধানসভাতে প্রত্যেকবারই যখন সেশন হতো আমরা দেখতাম। কিন্তু সেই অবস্থায়, সেই পরিস্থিতিতে বিষ্ণুপ্রসাদ শর্মাকে যখন আমরা দেখতাম, যেখানে তিনি বসতেন বিজেপি গ্যালারিতে, তার কিন্তু অস্বস্তি হতো। তারা ওয়াকআউট করলেও তিনি বসে থাকতেন। কখনো কখনো হুইপটা এত জোর দিত যে তিনি বাধ্য হতেন উঠতে। কিন্তু সবসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাজেট সবগুলোকে তিনি সমর্থন করেছেন। অত্যন্ত মামাটি মানুষের মতো একটি অত্যন্ত সাধারণ, বলবো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গোর্খা লিডার। উত্তরবঙ্গের তার পরিশ্রম, তার সমস্ত রাজনীতির উৎস সেই জায়গা থেকে। তিনি কৃষক, সুতরাং খুব সাধারণ মাটির মানুষ। মাটির মানুষ আজকে মামাটি মানুষের দলে যোগদান করছেন। আমরা সত্যি
খুব খুশি, আনন্দিত। শ্রী বিষ্ণুপ্রসাদ শর্মা নিশ্চয়ই আরো বিস্তারিত বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করতে চান, তৃণমূল কংগ্রেসে যোগদান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করতে চান, তাদের থেকে দিক নির্দেশ নেবেন। অনেক কিছু তিনি এখন স্বপ্ন প্রত্যাশা যেগুলো দেখতেন, যেগুলো পূরণ হয়নি। ভারতীয় জনতা পার্টি বলে এক, করে একদম বিপরীত, সেটা তিনি বুঝেছেন এবং এতটাই সৎ তিনি বলবেন, এতটাই সৎ। তিনি মানুষ দ্বারা নির্বাচিত হয়েছিলেন ওই সিম্বলতে। তিনি তাই জন্যে মানুষকে ধোঁকা না দিয়ে এই টার্মে থাকতে থাকতে অবশ্যই প্রতিবাদ জানিয়েছেন ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির। বিধানসভায় তিনি তার ব্যবহার আচরণ থেকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝেছি। কিন্তু এই শেষের দিকে তিনি কোনো প্রত্যাশা না রেখে আজকে যে যোগদান দিচ্ছেন, তিনি কিন্তু একটা বড় নিদর্শন রেখেছেন। ওয়েলকাম টু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শ্রী বিষ্ণু প্রসাদ শর্মা। তাকে আনুষ্ঠানিকভাবে আমরা তার হাতে দলীয় পতাকা তুলে ধরছি। আপনি একটা উত্তর নিন আর আমার একটা দিন, একটা আপনি পড়ান, আপনি ওকে পড়ান। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। वंदे मातरम। वंदे তৃণমূল जी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ अभिषेक बनर्जी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ माटी মানুষ जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। হ্যাঁ, এই হ্যাঁ, শাবাশ। Thank you. I think we can request Vishnu to say a few words. নমস্কার। আমার মিডিয়ার বন্ধুদের সামনে কিছু বলার আগে আপনাদের মাধ্যমে আমি যে জনগণ কারসিং থেকে আমাকে জিত করে এখানে পাঠিয়েছিলেন, ভিক্টোরি দিয়ে পাঠিয়েছিলেন, আজকে আমি আমার জনগণকে আপনার মাধ্যমে আগে কিছু বলতে চাই। আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। এই কিছুদিন আগে বিধানসভা সেশনটা শেষ হয়ে গেছে, তখনই সেদিনই আমি বলেছিলাম আমি আর মুক্ত পাখি। আমি জনগণের ভোটকে অনাদর করলাম না, জনগণ খারাপ পাবেন না। হ্যাঁ, রাজনীতিতে কিছু লোক থাকে, ভালো করলেও খারাপ কমেন্ট করে, খারাপ করলেও খারাপ কমেন্ট করবেই, ওনাদের জন্য আমি চিন্তা করব না। কিন্তু আমার জনগণ যে আমার উপরে বিশ্বাস করেছিলেন, আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। কেন কি গত 5 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এখানে। তো আমি এই গত 5 বছরে দেখেছি যদি উন্নয়নের জন্য আমাকে যেতে হবে, আমাকে রাজ্য সরকার যে করতেছে, যে ধরনের একটা পলিসি নিয়ে কাজ করতেছে, আমি জানি আমি যে দলে ছিলাম সেই দল থেকে, কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। আমি একটা জিনিস জানতে পারি, গোটা ভারতে যে একটা বিশৃঙ্খল রাজনীতি আছে, যে আজকে রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, যে অবসান আছে, ওই রাজনীতিকে চ্যালেঞ্জ যদি
ভালোর জন্য কেউ করতেছে, কোনো একটা মুখ্যমন্ত্রী, তো গোটা ভারতে আমরা একটাই চেহারা দেখতে পারবো, সেই চেহারা আছে মাননীয় মমতা ব্যানার্জি। তো আমি 5 বছর সেখানে বসে অনেক দেখলাম, আমাকে অনেক ব্যথা হইতো, আমি দল ছাড়তে পারতাম না, কেন কি জনগণের একটা স্বপ্নের উপরে একটা প্রশ্ন উঠতো আমার জীবনে। আমি সেখানে কুণ্ঠা নিয়ে বসেছিলাম, কেন কি আমি একটা মানুষ, আমি যখন জন্ম নিয়েছি আমি একটা মানুষের রূপে জন্ম নিয়েছি। আর আমি জানি মানুষের দুটোই জাত হয়, স্ত্রী আর পুরুষ, আর মানুষের একটাই ধর্ম হয়, মানবতা, হিউম্যানিটি। কিন্তু আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। 5 বছর গোটা দেশে কোনো না কোনো জায়গায় একটা ইলেকশন হইতে থাকে, আর সব কেন্দ্রের সব লিডার, সব মন্ত্রী, যদি আমরা 5 বছরই 365 × 5 যদি আমরা ইলেকশনের জন্য সময় খরচা করি, তো আমরা দেশের জন্য কবে সময় খরচা করব? আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি, হুম। এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করতো অনেক কিছু। আর তারপরে আমার গোর্খা জনগণ, 17 বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে। একটা আলো, বিজেপি টর্চ লাইট দেখাচ্ছে, এই যে এটা তোমাদের আলো, এটা 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 সূর্য, টর্চ লাইটকে বলতেছে এটা সূর্য। আর সূর্য কি লেখা আছে? পিপিএস। পিপিএস মানে কি আমাকে বোঝানো হয়েছে? গোর্খাল্যান্ড। তো যে জিনিসটা ওনারা ম্যানিফেস্টোতে রেখেছিলেন, সেই জিনিসটাই তো আমি 5 বছর বললাম। আমি তো পার্টির ধার থেকে বাইরে তো গিয়েছিলাম না, পার্টির ধারের ভিতরেই তো আমি বলতেছিলাম। তাহলে পার্টিকে কেন আমার কথাটা পছন্দ হইল না? কেন কি ওনারা গোর্খাদেরকে মিথ্যা বলতেছেন? এই যে আমাদের মাননীয় গৃহমন্ত্রীর একটা শব্দ আছে, কি বলে ওইটা, উনি বলেছিলেন, ইয়ে তো ইলেকশন কা কিয়া হ্যায়, জুমলা। হ্যাঁ, তো আমরা জুমলা, আমার জনগণকে যে আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, আমি ওই জুমলা রাজনীতি করব আমার জনগণের সঙ্গে? আমি আজকে এখানে কিটান করে বলতে পারবো, ভারতীয় জনতা পার্টি গোর্খা জাতিকে কিচ্ছু দিবে না, একটা সুতা ধাগাও দিবে না, শুধু শোষণ। এবারও তো আনছে, এবারও কি বলছে, এখন তো ম্যানিফেস্টোতে লিখতে পারবে না, আবার আবার আমি এত যে চিচামিচি করলাম ভয় পেয়ে গেছে। এবার ভিতরে ভিতরে গোর্খাল্যান্ড বলতে হবে ওদেরকে, ভিতরে ভিতরে, প্রকাশ্যে লিখে নয়। তো কি করছে, ইন্টারলোকিটর বলে একটা লোককে পাঠাইছে, পঙ্কজ কুমার আইপিএস। আর পঙ্কজ কুমার কিভাবে আসছেন জানেন? যদি উনি ইন্টারলোকেটর, তাইলে হোম মিনিস্ট্রি থেকে, লেটার কই, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার কই? অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই। তারপরে এখানে আসছেন, প্রাইভেট হোটেলে থাকতেছেন, পেমেন্ট কে করতেছে? হোটেলের দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্ট, গভর্নমেন্ট ইন্টারলোকেটর। আর ইন্টারলোকেটর কোনো ফোন নম্বর নাই, ওনার কোনো পার্সোনাল সেক্রেটারি নাই, কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস নাই। ইন্টারলোকেটর আসলে একটা পাবলিক হিয়ারিং এর রাখা উচিত ছিল, পাবলিক হিয়ারিং নাই। আস্তে 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 হুম, বলতে দিন ওকে। তো দেখেন, তো ইন্টারলোকেটর মানে, এখন দেখেন ওনার না অফিস আছে, ওনার ওনার না অফিস আছে, দুইটাই প্রবলেম আছে। আমি খালি বলবো এটা ছাড়া। যাবে না। হুম, হ্যালো, হ্যাঁ, ইন্টার তো ইন্টারলোকেটর মানে ওনার অফিস লাগবে, অফিস কোথায় আছে? আর উনি দার্জিলিং এর যে সাংসদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ওই সংগঠনদেরকে ফোন করে করে হোয়াটসঅ্যাপে ডাকতেছেন। এই নম্বর ইন্টারলোকেটরকে কে দিচ্ছে? তার মানে টোটালি পলিটিক্যাল মোটিভেটেড, ইলেকশনের জন্য আসছে। গোর্খাদেরকে আবার ভ্রান্তি, আবার ভুল বোঝানো হচ্ছে। আমি এটা দেখে সহ্য করতে পারলাম না। আমার লোক, আমার জনগণ যে আমাকে বিশ্বাস করেছে, ওনাদের উপরে একটা অন্যায় হচ্ছে, আমি বিশ্বাস করি। তো বিজেপিকে বিশ্বাস করে দার্জিলিং ডেভেলপও করতে পারতেছি না আমরা, আর ওরা যে প্রতিশ্রুতি দিচ্ছে ওটা পুরোও করতে পারতেছিলাম। তাই এই পর্যায়ে আমি রাজনীতিতে থেকে কি বলবো, কি করব? তখন আমি যে চিন্তা করলাম, আমার চিন্তায় একটাই সলিউশন বেরোয় আসছে, এটা হচ্ছে দিদি
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে লড়াই লড়ে যাচ্ছেন জনগণের পক্ষে, আমি সেই লড়াইয়ের একটা পার্ট অ্যান্ড পার্সেল হব, এই আমি একটা ডিসিশনটা নিলাম। সেই নেওয়ার পরে আমি আসলাম। এবার দেখেন, আমি একটা ছোট্ট জিনিসও বলে দিই আপনাদেরকে। আমি যেমন এসআইআর, আমি শুরু থেকে আপনারা দেখেন, আমি বিজেপি টিএমসি আসার আগে, আজকে তো আমি টিএমসিতে ঢুকতেছি, হ্যাঁ আমি আজকে টিএমসিতে ঢুকতেছি, এর আগেই আমি অনেকবার আমার পোস্টকে দেখলে আপনি দেখতে পারবেন আমি এসআইআরকে বিরোধিতা করেছি। এসআইআর নিয়ে শুরুতে আমি কেন বিরোধিতা, শুরুতে বোঝার আগেই আমি বিরোধিতা করেছিলাম এই এসআইআর। স্পেশাল ইন্টেন্সিভ মানে স্পেশালি করতে হয়, তার উপরে স্পেশাল ওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ। তো এই যে এসআইআর করা আছে, এটা এত শর্ট টাইমে কেন করতেছেন এনারা? এটা তো একটু সময় নিয়ে করা উচিত ছিল। এই যে কালকের ঘটনা দেখেন আপনি, সব এখন ক্লোজ হয়ে গেছে, এসআইআর কাজ সব ক্লোজ হয়ে গেছে, এখন চিঠি আসতেছে অমুক অমুক ডকুমেন্ট চলবে না। তাহলে যারা সাবমিট করেছিল ওনাদের কি হবে ভবিষ্যৎ? ওনারা কি আর ভোটে থাকবেন না? পাহাড়েও অনেক জনগণ এবার বঞ্চিত হবেন, এটা আমি এখনই বলতেছি। দেখেন, এই লড়াই আমি লড়ব। এই এসআইআর টোটালি একটা সুস্থভাবে চলা, ডেমোক্রেটিকভাবে চলা গভর্নমেন্টকে নীল ডাউন করার যোজনায় এই এসআইআর এখানে লাগু করা হয়েছে, যেটা হবে না। এটা বিহার নয়, এটা পশ্চিমবঙ্গ। এটা এসআইআর পরে বিষয়ে আমি পরবর্তীকালে ভবিষ্যতে অনেক কিছু বলবো। আর একটা জিনিস, আমি 14 তারিখ একটা চিঠি লিখেছিলাম, ওই চিঠি আজকে প্রকাশ্যভাবে বাইরে আনতেছি। এই 14 তারিখ চিঠি ছিল আমার চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, আর এটা কপি দিয়েছি আমি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দার্জিলিং। এই চিঠিটা কমপ্লেন আছে আমার কিছুদিন আগে, রিপাবলিক ডে 26শে জানুয়ারির দিন আমার বিধানসভা এলাকায়। আমি কেন চিঠি দিলাম তার কারণ, আমার এলাকায় ঘটেছে এই ঘটনা। আমার বিধানসভা এলাকায় কার্শিয়াংয়ে মন্টিভিট গ্রাউন্ডে ভারতীয় জনতা পার্টি একটা পলিটিক্যাল প্রোগ্রাম করছে গণতন্ত্র দিবসের দিন। ঠিক আছে, এটা ওনাদের, আমরা হইলে আমরা পলিটিক্যাল প্রোগ্রাম গণতন্ত্র দিবসের দিন করি না, ওনারা করলেন, ওনাদের বোঝা কি আছে জানি না। কিন্তু সেই মিটিংয়ে রাজু বিষ্টা যে স্পিচ করেছেন, সেই স্পিচের বিরুদ্ধে আমি ইলেকশন কমিশনে এই চিঠি দিয়েছি। আমি স্পিচের পোর্শনটা আপনাকে পড়ে, ওই যে পোর্শনে আমার বিরোধিতা আছে, আমি আগে যে উনি নেপালিতে স্পিচ করেছিলেন নেপালিতে বলবো, तारपरे আমি তার ইংরেজিতে বলবো। उनी बोलेছিলেন 2026मा मोदीजीको नेतृत्वमा पश्चिम बङ्गालमा पनि भारतीय जनता पार्टीको सरकार बनिन्छ अनि यो पुलिसको डन्डा मेरो हातमा आउँछ। सोच्नुहोस् त, त्यो पुलिसको डन्डा मेरो हातमा आउँछ, कस कसले कुटाइ खान्छ त्यो लिस्टमा बादमा बनौला। लामो लिस्ट छ, त्यो लिस्टमा बादमा तपाईलाई पढेर सुनाउँछु, किनभने अहिले अतिथिहरू आएका छन्, नराम्रो नबज्जा लाग्ला। न এবার আমি আপনাকে ইংরেজিতে বলতেছি। এটা সাংসদের ভাষণ, সাংসদ রাজু বিষ্টার। In 2026, under Modi's leadership, the Bharatiya Janata Party will also form the government in West Bengal, and then this police baton will come into my hands. Just think about it. That police baton coming into my hands, who all will get beaten up, I will tell you that list later. It's a long list. I will tell you that list later, because right now guests have arrived. It might not sound good. It might feel unpleasant. উনি বলেছিলেন, আমি এইরকম দলে কিভাবে থাকবো? এটা তো থাকাই যায়। আর তারপরে সেখানে কেউ কমপ্লেন করলো না, কোনো চেঁচামেচি নাই, কোনো দলের কোনো বিরোধিতা নাই। বাপরে, এত উপরে উঠে গেছেন। এই জাস্ট একটা আবার স্পিচ আছে, আমি সবচেয়ে বড় গুন্ডা। উনি বলেছেন, হ্যাঁ হ্যাঁ, নিজের পরিচয় দিচ্ছেন উনি, আমি একটা গুন্ডা। তো এবার দেখেন, এই গুন্ডা রাজনীতি থেকে তো আমাকে আমার গোর্খা জনগণকে বাঁচাইতে হবে। আমরা তো একটা সুস্থ সমাজ পরিকল্পনা করে রাজনীতিতে ঢুকি, গুন্ডামি করার জন্য ঢুকি না আমরা। তো এখন আমি একটাই জিনিস দেখতে পারলাম, পশ্চিমবঙ্গে যদি সবাইকে সুস্থ করতে হয়, ঠিক করতে হয়, একটা ভালো সমাজকে গড়ে তুলতে হয়,
তখন আমাদেরকে এই বিজেপিকে এখান থেকে তাড়াইতে হবে। এই একটা ডিসিশন নিয়ে আমি তৃণমূল পার্টি জয়েন করেছি। অনেক কিছু আছে বলার, আজকে সময় একটু অভাব আছে, আমাকেও কোথায় যেতে হবে, দিদিকেও কোনো জায়গায় যেতে হবে, দাদাকেও যেতে হবে। তো আপনারা শর্টে কিছু জিজ্ঞাসা করতে চাইলে। এক সেকেন্ড ছোড়ো। হুম। সেটা হচ্ছে তার মানে খুব নাটশেলে যেটা বিষ্ণুপ্রসাদ শর্মা বললেন, এক, বিজেপি ধর্মীয় সংকীর্ণ রাজনীতি করে, ধর্ম বিদ্বেষের দিকে গোর্খা জনগণকে ঠেলে দিয়েছে। দুই, বিষ্ণুপ্রসাদ শর্মা বললেন যে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমবঙ্গবাসী এবং পাহাড়বাসীকে, গোর্খাদের। গোর্খাল্যান্ড নামে একটা মূলো বা ধোকার টাটি তারা বছরের পর বছর ঝুলিয়ে রেখেছে, এবং গোর্খাল্যান্ড কখনোই বিজেপি এই লাগু করবে না, এটা তাদের একটা জুমলা। এইটা বিষ্ণুপ্রসাদ শর্মা বললেন। এবং তিন, বললেন যে বিজেপি ওখানে একটা গুন্ডার সংস্কৃতি পাহাড়ে আমদানি করতে চান। এই গুন্ডার সংস্কৃতি থেকে পাহাড়ের জনগণকে যদি কেউ বাঁচাতে পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি উন্নয়নের দিয়ে সত্যিকারের যে পাহাড় হাসছে যে স্লোগানটা মমতাদি দিয়েছিলেন, সেই হাসিতে সামিল হতে চান বিষ্ণুপ্রসাদ শর্মা। এইটা হচ্ছে তিনটে। এবার আপনার প্রশ্ন করুন। বিষ্ণুদা, হ্যাঁ, একজন একজন করে আপনি বিষ্ণুদা বলুন। এক মিনিট। বিষ্ণুদা, বিজেপিতে যোগদান করবার আগে হুম। আপনি বিমল গুরুংয়ের অন্যতম সহযোগী ছিলেন ছিলাম। এবং সেই সময় থেকে আপনি গোর্খাল্যান্ডের দাবিতে সরব থেকেছেন। বিজেপির বিধায়ক হওয়ার পরেও আপনি রাজ্য বিজেপির সঙ্গে বারংবার এই বিতর্কে এসেছেন যে কেন গোর্খাল্যান্ডের দাবিতে বিজেপি সরব হচ্ছেন না। ঘোষিতভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এর মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি সমস্ত উন্নয়ন করবেন, কিন্তু এই বিচ্ছিন্নতা বা গোর্খাল্যান্ডের দাবিকে তিনি কোনোদিনই মানবেন না। তারপর বারংবার আমরা দেখেছি দার্জিলিং এ মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। বিষ্ণুপ্রসাদ শর্মা, আপনি কি এখনো গোর্খাল্যান্ডের দাবিতে অনড় আছেন? আর যদি না থাকেন তাহলে সেই সময় গোর্খাল্যান্ডের দাবিতে অনড় থেকে এই আন্দোলনে আপনি ছিলেন, আজকে আপনি কি সরে আসছেন? এটা একটু বিশদে বলবেন। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমি 1 বছর গোর্খা জনমুক্তি মোর্চাতে ছিলাম, তখনও আমার এই দাবি ছিল। কেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল এটা। আমাদেরকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নের উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি কালকে আমি রাজনীতি করব, তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। আমি যে লেখা আছে, যে প্রিন্টে আছে, তার উপরে যাব আমি। ওটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো আপনি সুষমা স্বরাজ ভাষণ শোনেন, আপনি ইসের ভাষণ শোনেন, কি বলে, লয়ার ছিলেন উনি, অরুণ জেটলির অরুণ ভাষণ জেটলি। শোনেন, হ্যাঁ, আপনি শুনেন, ওনারা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি দেওয়ার পরে আমরা কি চাইবো না সেখানে বসে? আমি তো কোথায়, আপনি তার আগে না, আপনি উনি তো আমাকে পরিষ্কার কোন বলেছেন ইয়ারে এটা দেখেছেন? বিজেপির আমি প্ল্যাটফর্ম। শুধু 1 বছর গোজামুমে ছিলাম, তারপরে আমি বিজেপিতে। তার আগে আপনি আমাকে কবে কবে কোথায় দেখেছেন এই আপনি বিষয়ে? বলুন, আপনি বলুন। मुख्यमंत्री ममता बनर्जी जब से एसआईआर शुरू हुआ है तब से उन्होंने विरोध प्रदर्शन कर रही है, जी। यहाँ से लेकर सुप्रीम कोर्ट तक गई। और आपने कहा कि ममता बनर्जी विकास कर रही है, डेवलपमेंट कर रही है, और आप एसआईआर का विरोध कर रहे हैं। तो अभी 2026 का चुनाव कुछ महीने पहले चुनाव हो रहा है, यदि ऐसी विरोधता थी तो जब दीदी ने सड़क पर उतरी तो तभी आपको बीजेपी छोड़ के दीदी के साथ में आना चाहिए था, विरोध करना चाहिए था। अभी चुनाव है इसलिए आप बीजेपी छोड़ के टीएमसी में आ रहे हैं। ऐसा नहीं है, मैं अभी अभी आपको बताया भी था ये बात कि लास्ट असेंबली जब तक लास्ट नहीं हुआ, असेंबली का लास्ट सेशन का लास्ट डेट, तब तक मैंने अपने जनता को धोखा नहीं दिया। तब तक उन्होंने मुझे बीजेपी के सिंबल में जिताया था, मैं बीजेपी में रहा। भले मैं अंदर विरोध करता रहा, आपने देखा मैंने अपने ही पार्टी के खिलाफ विधानसभा के अंदर मैंने धरना भी दिया था, फिर भी मैंने अपने पार्टी को नहीं छोड़ा। तब ये उसूल की राजनीति है, मैं उसूल पर बोल रहा हूं। विष्णु जी, व्हाट इज आप बोलिए, आप बोलिए, अब एक मिनट एक एक करके आप बोलिए, आप बोलिए। सबसे पहले आपको एक चीज बता दूं, ये सब्जेक्ट किसकी है? एक सेंट्रल सब्जेक्ट होता है, एक स्टेट सब्जेक्ट होता है, स्टेट कंकरेंस लिस्ट और सेंट्रल कंकरेंस लिस्ट। ममता बनर्जी मुख्यमंत्री ने पहले ही बता दिया था कि ये सेंट्रल सब्जेक्ट है, तुम लोग करो ना। हाँ, लेकिन आप तो ट्राइपार्टाइट बैठक की
कौन सा? कब? ठीक है, ट्राईपार्टाइट नहीं हुआ, बाईपार्टाइट आप क्या कर सकते हो करके दिखाओ ना फिर। आप जनता को गुमराह क्यों कर रहे हो? want to know what is your present stand on Gorkhaland? Because right now you have joined a new party, definitely, but your stand was. I मैंने think he has cleared all. मैंने 5 साल घोषणा पत्र में जो था वो मैंने बोला, अपने पार्टी के खिलाफ मैंने धरना भी दिया, मैंने अपने मैनिफेस्टो के ऊपर रहा। मैनिफेस्टो का टाइमलाइन खत्म हो गया लास्ट असेंबली के साथ, अब मैं नई टाइमलाइन पर काम करूंगा। और कोई? आपका जो गोरखालैंड का नारा है, उस नारा में आप मैंने आपको बता दिया, मैं नई टाइमलाइन के साथ काम करूंगा। अब ये तो दीदी तय करेगी। हमारी लीडर आज से वो है, आज से मेरी लीडर दीदी हैं। अब दीदी जो तय करेगी मैं वो करूंगा। पहले नरेंद्र मोदी जी ने जो तय किया था, नड्डा साहब ने जो तय किया था, अमित शाह जी ने जो तय किया था, उस पर काम किया मैंने। अब दीदी जो तय करेंगी उस पर काम करूंगा। अपनी सीट बचा नहीं पाते? टिकट के लिए कौन राजनीति करता है? मैं उसूल की राजनीति कर रहा हूं। कल टीएमसी मुझे टिकट नहीं भी देगा तो मैं फिर पार्टी छोड़ के जाने वाला नहीं हूं। आप देखेंगे ये 26 बस 2 महीने के अंदर सब कुछ आपको क्लियर हो जाएगा। थैंक यू। और कोई? हाँ, बोलो बोलो बोलो। अभिप्राय हाँ। प्रधानमंत्री ने जिस रामकृष्ण परमहंस आपको শশীদি এটা আপনি হিন্দিতে বলে দিন উত্তর। देखिए, आज अगर आप पश्चिम बंगाल की ओर नजर रखें, बेलूर मठ से शुरू करके जहां भी सब भक्तगण जो हैं श्री श्री रामकृष्ण परमहंस देव ठाकुर की जन्म महोत्सव में शामिल हैं। भक्ति उस जगह है। आज प्रधानमंत्री ने अपने ट्वीट द्वारा उन भक्तों की जो इमोशन है, उनकी भक्ति को भी आहत किया है। दरअसल बात यह है, ममता बनर्जी क्यों इस बात को लिखी? क्योंकि बंगाल के लिए नरेंद्र मोदी या भाजपा को कोई समय नहीं है, उनके हाथ में समय नहीं है। वो एक खुजरा एक ट्वीट दे दिए, छोड़ दिए। अगर मन लगा के आप ट्वीट करते हैं तो इस तरीके से आप स्वामी ठाकुर या हमेशा की तरह बंगाल में हमारे जो आइकॉन्स हैं उनको इस तरीके से आप बदनाम या अपमानित नहीं करते। यही बात है कि बंगाल के लिए उनके पास वक्त नहीं है, अटेंशन नहीं है। यही साफ जाहिर होता है आज उनके ट्वीट से। इसलिए हम लोग बहुत उत्तेजित हैं, ममता बनर्जी बहुत उत्तेजित है। और हमारे जो श्री बेलूर मठ के जो भक्त हैं और वर्ल्ड वाइड है, सभी ये देख के चौंक गए हैं। ये सब क्या? देखिए, दिखावे वाली राजनीति या दिखावे वाली धर्म आज साफ जाहिर होता है इस ट्वीट से। Didi, I am compliment on this that you know that the Mohandas Karamchand Gandhi is a famous Gujarati, vis-a-vis famous Indian, and his you know his title is Mahata. If I tell that Shami Mohandas Karamchand Gandhi or Thakur Mohandas Karamchand Gandhi, it is not good for the Gujarati pride or Indian expression. So this is kind of the same kind of thing is done by Honorable Prime Minister. दीदी, हुमायूं कबीर के वाइफ के खिलाफ एक आरोप, पुलिस ने नोटिस भेजा है कि उन्होंने जो है इलीगली एनक्रोचमेंट उनके घर का किया है। दरअसल एक वेटलैंड है, वाटर बॉडी को बनाया गया है, इसके लिए पुलिस ने कार्रवाई किया है। क्या ये पहले भी आपके पार्टी के विधायक वो थे तब कार्रवाई नहीं हुआ? क्या हम देखेंगे इस तरीके की राजनीति, जिस तरीके से इसको लेकर हम देखते हैं यूपी बिहार में बुलडोजर की राजनीति भी चलती है, तो इस तरीके की कड़ा कार्रवाई होगा फिलहाल? देखिए, तृणमूल कांग्रेस इस बात से विचलित नहीं है कि हुमायूं कबीर क्या बोल रहे हैं या क्या कर रहे हैं। कोई हम लोग विचलित नहीं है। तो अगर कार्रवाई हो रही है तो फिर भी आप सवाल करते हैं, अगर न भी हो तो आप सवाल करेंगे। और कौन कौन पार्टी को वो बिलोंग करके कब कब कहां से कहां छलांग मारे हैं ये सब आप जानते हैं। तो इसमें कोई रिवेंज पॉलिटिक्स या वेंजेंस पॉलिटिक्स वाली बात नहीं है। कार्रवाई को तो होने दीजिए, सच्चाई तो उभर के ही आएगी। और हम लोग बहुत व्यस्त हैं। अभी युवा साथी प्रकल्प जो जिस तरीके से कैंप चल रहा है, बंगाल के विकास के लिए ममता बनर्जी ने लगातार काम किया है।
15 साल काम किया है, लेकिन अगर बंगाल के इस विकास के काम को ढकने की कोशिश, या हम लोग हमेशा जो कहते हैं कि दीदी बोले छी तो धर्म जार जार उत्सव सबार, सब धर्मों को लेके, सब जाति और भाषा को लेके, ये है बंगाल की परिचय, तोड़ के नहीं होने वाला कुछ। कल आप देखे ना बिहार में कि मटन बिक्री कर रहे हैं तो बोले मटन क्यों बिक्री कर रहे हैं, यहां भी बोला गया आप मच्छी क्यों खाते हैं, मटन क्यों खाते हैं, आप अंडा क्यों खाते हैं, आपके खाद्य अभ्यास क्या होगा, आप क्या कपड़े पहनेंगे, आप कौन सा भाषा बोलेंगे, आप कौन सा धर्म कैसे पालन करेंगे। आप तो जानते हैं दिल्ली एआई समिट में क्या हुआ, आप सोच भी नहीं सकते कि दिल्ली के एआई समिट में ये सब हो रहा है। क्या हुआ, ये एआई समिट में ये होता है। आज बिल गेट्स भी चूक के वापस आ गए। दीदी हुमायूं कबीर से जुड़ा हुआ एक सवाल है। नहीं এক এক করে না, এক- दीदी, এক आपका মিনিট। ये ऑब्सेशन विद हुमायूं कबीर शुड एंड, टॉक हाँ, अबाउट it- डेवलपमेंट। it must be end. दीदी एक ही सवाल है सिर्फ बाबा रामदेव का कहना है कि ये जो भूमि है ये राम का है, ये शिव का है, बाबरी का जो नाम लेगा वो बर्बाद हो जाएगा। क्या कहना चाहेंगे दीदी? कौन बाबा रामदेव? बाबा रामदेव नहीं, বা ব্যবসার ওটা তো উনি তো একটা প্রচুর বলতে তদন্ত হচ্ছে ওনার, উনি ওইগুলো একটু মন দিন না। देखिए भाजपा बंगाल को टारगेट की है और उनका टारगेट यही है कि बंगाल को जब्त करना है और इसको दखल करना है। ये नहीं होगा, পতঞ্জলি नाकामयाब। প্রচুর গন্ডগোল দেখা দিয়েছে। अब जिसको मन कहे इस तरीके के हाँ। स्टेटमेंट नहीं कर सकते। हम लोग सब धर्मों का आदर करते हैं। चल रहा है, युवा साथी शुरू हो गया है। अब आज से बीजेपी की तरफ से जुबो अड्डा का एक प्रोग्राम का ऑर्गेनाइज किया जा रहा है। क्या कहेंगे 26 के पहले वो लोग भी इस तरह का प्रोग्राम कर रहे हैं? आप चाय पे चर्चा कीजिए, मन की आई बात थिंक उसका कीजिए, नाम होगा युवाओं को लेके अड्डा गड्ढा कीजिए। होगा, वो जुबा का गड्ढा, वो देखिए अड्डा नहीं है। चाय पे चर्चा कीजिए या मन की बात कीजिए हाँ। या युवाओं को लेके अड्डा कीजिए, वो गड्ढा ये- है। हाँ, वो गड्ढा ही है, गड्ढे में ही पहुंचेंगे आप। হ্যাঁ। এটা বাংলায় প্রশ্ন হোক, বাংলায় ফিরে এসো বাবা। বাংলা চাই, বলছি এটা বাংলা চাই। Money has been spent. বলছি খয়রাতি সংস্কৃতি নিয়ে আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন। প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চ বলেছেন যে উনি বলেনি, তারপর আমি বলছি। অধিকাংশ রাজ্য আর্থিকভাবে ঘাটতিতে চললেও সার্বিক উন্নয়নের বিষয়টা সরিয়ে রেখে এইভাবে খয়রাতি রাজনীতি চালিয়ে যাচ্ছে, এটা ভেবে দেখা উচিত। আমরা আবারও বলি, also in English, diversionary politics is what BJP has practiced in. দেখুন মাননীয় বিচারপতিরা বলেছেন, নিশ্চয়ই এই ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি রাজ্যের কোনো নির্দিষ্ট কোনো রাজ্যকে তারা ইঙ্গিত করেনি। অবশ্য মামলাটা তামিলনাড়ুর একটা স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন নিয়ে, এবং সেটা বিনা পয়সা করতে চায় তামিলনাড়ু সরকার, ভাবতেই পারে নির্বাচিত সরকার, এবং যারা মামলা করেছেন সেই বিষয় নিয়ে তারা একটা অবজারভেশন দিয়েছেন। আমাদের বক্তব্য এইটাই যে যখন আপনি ফ্রিবিজ বলেন, এটা বলবেন না। ফ্রিবি মানুষের পাশে দাঁড়ানো যে কোনো নির্বাচিত সরকার সেটা মনে করে তার দায়িত্ব, কিংবা একটা পরিকল্পনা করতেই পারে। কিন্তু পরিকল্পনা বিজেপির অপছন্দ আছে, আমি সুপ্রিম কোর্টের বক্তব্যে যাচ্ছি না, কারণ দেখুন ওনারা অবজারভেশন একটা দিয়েছেন। নিশ্চয়ই সার্বিকভাবে ভারতবর্ষের রাজনীতি নিয়ে তারাও ভাবনা চিন্তা করছেন, কারণ ইউনিয়ন বাজেট যেভাবে বেরোলো তাতে কিন্তু বেকারত্ব দূর করার কোনো ওখানে সমাধান পাওয়া যায়নি, এবং উপরন্তু এফডিআই কমে গেছে আর এখানকার লোক বাইরে গিয়ে নিবেশ করছে। এই সমস্ত চিন্তা সকলেই জানেন। ইউনিয়ন বাজেটের এর কোনো দিশা দেখায়নি, কারণ কবে 2047-এ বিকাশ হবে। নিশ্চয়ই এটা বিব্রত হন সুপ্রিম কোর্টের বিচারপতি যে 2047-এর কথা বলে তো লাভ নেই, বর্তমানের কথাটা কি হবে। তাই সার্বিকভাবে তারা একটা অবজারভেশন রেখেছেন। আর ভারতীয় জনতা পার্টি বাংলাকে দেখেও বিভিন্ন পরিকল্পনাগুলোকে তারা কপি করেছেন
এপ করেছেন, যেটাকে বলা হয়, মানে কপি করেছেন, সেটাও ঠিক মতো করেননি। কিন্তু আমরা বারংবার এই কথাটা বলেছি বারবার, যে তারা প্রতারণা করেছেন। বিহারে তো তাই করলো। বিহারে 10,000 টাকা মহিলাদের দেবে কোন সময় ঘোষণা হলো? যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। এবং সেই সময়ে একটি রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি, তার অ্যালায়েন্স পার্টনার্সদের নিয়ে ঘোষণা করেন। এগুলো কি কনস্টিটিউশন? এগুলো হয়? এগুলো হয়েছে। তারপরে আবার যে নির্বাচনে জিতে গেছে বিজেপি, তারপরে সেই 10,000 টাকাও বন্ধ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 বলুন, 2023-24 বলুন, তারও আগে বলুন, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি পরিকল্পনাগুলো এবং যুবসাথী যদি মনে করেন, এটা কোনোটা ভোট কেন্দ্রিক নয়। আর মানুষের পাশে, যুব সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর কি একটা অপরাধ? না, আমি তো কেন? এটাই বুঝতে পারছি না যে খয়রাতি সংস্কৃতির সংজ্ঞাটা কি। খয়রাতি সংস্কৃতি বলতে কি নির্দিষ্টভাবে মাননীয় বিচারপতি কিছু বুঝিয়েছেন? উনি কিছু বোঝাননি, উনি একটা অবজারভেশন, ওনার একটা দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। এবার খয়রাতি সংস্কৃতি মানে তো একটা একটা বড় মানে পুরো ভারতবর্ষের যে উন্নয়ন কেন্দ্রিক যে অনুদান দেওয়ার যে বিষয়গুলো, সেটা মানুষের মৃত্যু থেকে শুরু করে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো, সবই তাহলে খারিজ হয়ে যায়। কিন্তু আমাদের মতো দেশে এই রাজনৈতিক চর্চা বা এই অভ্যাস, এটা যে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস আমলে হয়েছে তো নয়, কেন্দ্রীয় সরকার করে বহুদিন ধরেই ভারতবর্ষে এটা চলে আসছে। বাম আমলেও আমরা দেখেছি যে মানুষ মারা গেলে কোনো কোনো ক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এই যে দিল্লিতে যে বিস্ফোরণ হলো, বিজেপি সরকার তার পরিবারকে টাকা দেওয়ার কথা বলেছে, ঠিক কাজই তো করেছে। টাকাগুলো দেয়নি, অন্য কথা। অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েও তারা টাকা দেয়নি। সে নিয়ে গণমাধ্যমে অনেক লেখাও বেরিয়েছে। ফলে মাননীয় বিচারপতি খয়রাতি সংস্কৃতি বলতে কি বলেছেন বা কি বুঝিয়েছেন সেটা আগে স্পষ্ট হোক, তারপর এটা নিয়ে আরো বিশদে কথা বলা যাবে। बहुत बोला सब। अरे see, we have not seen the actual text of the words which honorable justices have mentioned. But having said that, the general impression that everybody, you, me, and have got is that they have said that any kind of such schemes where you are giving monetary benefits, all governments should refrain or restrain, or anything which comes free, we should move away from that kind of policies. That is an observation of the government. You know, there was a time during COVID times when Nobel laureates like Abhijit Vinayak Banerjee also said that money should be in the hands of the people. There will be specific instances. So this is the observation of the Supreme Court. Obviously, they have also looked at the union budget of this year, and there is no reflection as to how unemployment will be tackled and what is the general economic situation where there is so much of food inflation, there is market inflation, there's consumer inflation. So they are concerned. You see, when you have 80 crore Indians getting rations free, then there is something to look at. So this is a general observation. There is no particular state that they have indicated. আজকে যুবসাথী প্রকল্পে যেটা চলছে গোটা রাজ্য জুড়ে, সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় যেমন কাটুয়ায় সিপিএম সহায়তা করছে, বিজেপি সহায়তা করছে, এইটাকে কিভাবে দেখছেন? অবশ্যই এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প, যদি ঠিকঠাক রাজনীতি করেন আপনারা, যে দলই করুন, বিজেপি বা সিপিএম, তাদের এসে সরকারের পাশে দাঁড়াতে হবে। এবং তারা এসে দাঁড়িয়ে যে যারা অ্যাপ্লাই করছেন তাদের সহায়তা করছেন, ভালো কাজ করছেন তো। তাহলে তারা ওই সিপিএম কর্মী বা বিজেপি কর্মী, তারা সরকারকে, সরকার তো সবার, তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পকে এসে তারা পাশে দাঁড়াচ্ছেন। আমরা তো এটাকে ওয়েলকাম করব। কালকে যে আইপ্যাক মামলায় সেখানে ইডি তার হলফনামা করে চাঞ্চল্যকর অভিযোগ করছে, ওটা দাবি করছে একটা হচ্ছে মুখ্যমন্ত্রী যেগুলো নিয়ে গেছে সেগুলো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে ছিল কিনা সেটা। দেখুন, এটা নিয়ে 18 তারিখ মামলা শুনানি আছে। 18 তারিখে এটা মানে আমার মনে হয় যে এটা আইনি মোকাবিলা হওয়াই ভালো। এটা আমাদের এখান থেকে দাঁড়িয়ে এখানে কথা বলার মানে নেই। Yes, done. No. এটা শেষ করি এবার। সেটা তো মানে মৃত্যুর সংখ্যা, তার মানে ধারাবাহিক তালিকা মৃত্যুর সংখ্যা। না এক সেকেন্ড, এটা উত্তর দিইনি। ও না, মৃত্যুর সংখ্যা আরো বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মৃতদের পরিবার নিয়ে
যে জ্ঞানেশ কুমার মানে আমাদের নির্বাচন আধিকারিক মানে কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিল্লিতে, উনি তো তাদের কথা শুনতেই রাজি হননি। মৃত্যুর তালিকা এখানে বেড়ে যাচ্ছে, কিন্তু এসআইআর এর আতঙ্কে জলঙ্গিতে মৃত্যু। তার মানে আমরা আরেকজন সহনাগরিককে হারালাম। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন যে আর কত মৃত্যু দেখতে চায় নির্বাচন কমিশন। তাহলে এসআইআর করা মানে কোনো রাজ্যে একটা মৃত্যু মিছিল তৈরি করা, জলঙ্গি তার একটা সাম্প্রতিক আরেকটা সংযোজন। আর প্রশ্ন নয়। রামকৃষ্ণদেবকে স্বামী বলা এবং তা নিয়ে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার বলছেন 25 সালেও এটা বলেছেন অবাঙালিরা সাধারণত সাধু সন্তদের স্বামী বলে উল্লেখ করেন, কিন্তু তখন ভোট ছিল না। আপনারা রাজনীতির কারণে এটাকে সমালোচনা করছেন যাতে ভোটে আপনারা দেখুন, এটা তার মানে বোঝা যায় উনি রামকৃষ্ণদেবও জানেন না। রামকৃষ্ণদেব সন্ন্যাসী ছিলেন না। রামকৃষ্ণদেব একজন গৃহী এবং তিনি কালী ভক্ত ছিলেন, এবং যিনি একজন আমি বলতে পারি যে তিনি একজন উপাসক। তাহলে মানে তিনি মানে 2025 সালে যদি তিনি উল্লেখ করে থাকেন, তিনি কি টুইট করেছিলেন? সেটা টুইটটা তুলে দেখাও তাহলে। চলি শেষ করি।